আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাককে শপথ পড়ানো নিয়ে হাইকোর্টে যে রিট করা হয়েছিল, সেই রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এটি মূলত একটি আইনের কূটচাল। এখানে রাষ্ট্রপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, কিংবা রাষ্ট্রপক্ষ থেকে কোনো আইনি মতামত হাইকোর্টে চাওয়া হয়নি। আপনারা সবাই জানেন যে যে নির্বাচনটি হয়েছিল, যে নির্বাচনের ভিত্তিতে মেয়রকে এরশাদকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এরশাদকে শপথ করার কথা বলা হচ্ছে, সেটার যে কার্যকাল বা মেয়াদকাল মে মাসের 15 তারিখ পর্যন্ত ছিল। এখন 15 তারিখের পর তাকে শপথ গ্রহণ করানোর জন্য বা তাকে দায়িত্ব দেওয়ার জন্য যে রেফারেন্স দরকার বা ফুল বেঞ্চ, বা হাইকোর্টের যে অ্যাপিলেট ডিভিশনের যে ফুল বেঞ্চ বলা হয়, ফুল বেঞ্চের যে রেফারেন্স দরকার, যে একজনের জীবন থেকে 5টি বছর চলে গেছে, তাকে নতুন করে আবার 5 বছরের সময় দেওয়া হোক। এটা কোনো সাধারণ মামলা নয়। এটি হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন তারা জানেন যে এই ধরনের ফুল কোর্ট রেফারেন্স ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নেই। যে কেউ নির্বাচিত হয়েছে, তার সময়কাল চলে গেছে, 5 বছর পরে আবার তাকে নতুন করে 5 বছর সময় দেওয়া হয়েছে, আমার জানা মতে নেই। তো এরকম একটা জটিল বিষয় সরকার আইনগত পথে না গিয়ে তাদের একজন সমর্থক বা কেউ একটা রিট করেছে। এটা মূলত একটা সময় ক্ষেপণ করা, যে এরশাদকে যেন শপথ বাক্য পাঠ করানো না হয়, এই মর্মে একটা রিট করা হয়েছে, যেটা হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে। বিএনপির যারা আইনজীবী, যারা লোকজন আছেন, তারা ভীষণ রকম খুশি, ভীষণ রকম খুশি যে এখানে তাদের জয় হয়েছে। কিন্তু এর মাধ্যমে কি উনি মেয়র হিসেবে শপথ নিতে পারবেন? অফিস বুঝে পাবেন, দায়িত্ব পালন করবেন? আর যদি দায়িত্ব পালন করেন, কোন আইনের ভিত্তিতে এবং কতদিন পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন? এই বিষয়গুলো সেটেলড হয়নি। এই কারণে কি হচ্ছে যে এরশাদ এবং তার যারা লোকজন রয়েছেন, তারা এখনও রাজপথে আছেন। তারা এই বিজয়ের চাইতে সরকারের 2 জন উপদেষ্টাকে টার্গেট করেছেন এবং সেই 2 জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা রাজপথে অবস্থান করছেন। এরকম একটি পরিবেশ এবং জটিল অবস্থা যখন চলছে, তার আগে কয়েক মাস আগে বা 1-1.5 মাস আগে আমরা শুনেছিলাম যে বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে এবং উত্তরপাড়া থেকে এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আওয়ামী লীগের মধ্যে অনেকেই অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, অনেকের সঙ্গে অনেকে যোগাযোগ করেছিলেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সেই যে রিফাইন্ড আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো সাহস, শক্তি সত্যিকার অর্থে কারোরই নেই। যাদের নাম এসেছিল সেলিনা হায়াৎ আইভী, তারপরে নাম এসেছিল সাবের হোসেন চৌধুরী, তারপরে নাম এসেছিল সেই আব্দুল হামিদ সাহেব। এখন আব্দুল হামিদ সাহেব খুবই অসুস্থ, তিনি দেশের বাইরে। সেলিনা হায়াৎ আইভী জেলখানাতে, সাবের হোসেন চৌধুরী তিনি চুপচাপ আছেন। দ্বিতীয়ত হলো যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক, বা যারা মূল নেতৃত্বে আছেন এখন, জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে, তাদের কি সম্পর্ক থাকবে, বা যারা জেলখানাতে আছেন। তো এই বিষয়গুলি নিয়ে একটা জটিল পরিস্থিতি বা জটিল আলোচনা যখন হচ্ছিল, ঠিক সেই সময়টাতে আর একটি কথা আসলো, সেটা হলো রিকনসিলিয়েশন। অর্থাৎ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের, জাতীয় পার্টির, যাদের সামাজিক গুরুত্ব রয়েছে কিন্তু অন্যায় করেননি, কেবলমাত্র আওয়ামী লীগ করেছেন, তাদেরকে এই বর্তমান বিধি ব্যবস্থার সঙ্গে কিভাবে একীভূত করা যায় এবং তাদেরকে কিভাবে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো যায়, এজন্য যে রাজনীতির বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, যেটি রিকনসিলিয়েশন হিসেবে পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকাতে এটি ব্যাপক প্রশংসিত হয়েছে। তো বাংলাদেশে এরকম একটা রিকনসিলিয়েশনের যে চিন্তাভাবনা, এটা হচ্ছিল, এবং এই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং তিনি এবং আরও কয়েকজন দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য তারা প্ল্যান করছিলেন। তো সেই রিকনসিলিয়েশনে আওয়ামী লীগের কতটা উপকার হতো, বিএনপির কতটা উপকার হতো, সেটি বড় বিষয় না। এর কারণ হলো, যখনই রিকনসিলিয়েশন হতো তখন আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তি, জনপ্রিয় রাজনীতিবিদ, তাদেরকে নিয়ে জামাত টানত, বিএনপি টানাটানি করতো, এনসিপি টানাটানি করতো, এবং সেই টানাটানিতে আওয়ামী লীগের লোকদের বাজার দর বেড়ে যেত এবং সেই প্রতিযোগিতায় শেষ অবধি কারা জিতত,
এটি বলা মুশকিল এবং সেই বিষয় নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করলাম তখনই একটার পর একটা ঘটনা কিন্তু ঘটে গেল। এই ঘটনাগুলো যে কিভাবে ঘটলো এটি আমরা এখন মিলাতে পারব না। অল অন এ সাডেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। এটি কি রিকনসিলিয়েশন এর জন্য নিষিদ্ধ করা হলো? নাকি অন্য কোনো পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। তারপরে সেই আ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদে এরশাকের মনোনয়ন, শপথ গ্রহণ করতে দেওয়া, না দেওয়া, আকাঙ্ক্ষা এটা নিয়ে সরকারের সঙ্গে বিরোধ। ডিসেম্বর মাসে নির্বাচন নিয়ে বিরোধ এবং যাকে বলা হয় নির্বাচন কি আগে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে? এটা নিয়ে সকল পক্ষের সাথে বিরোধ। এই বিরোধগুলো এখন এমন একটা জায়গাতে চলে এসছে পয়েন্ট অফ নো রিটার্নে। এখন আর রিফাইন্ড আওয়ামী লীগ আর রিফাইন্ড যাকে বলা হয় রিকনসিলিয়েশন, মানে রিকনসিলিয়েশন এগুলো নিয়ে আসলে কারো চিন্তা করার সময় নেই। এরই মধ্যে কুরবানির ঈদ চলে আসছে। আকাশে ঘন মেঘের ঘন ঘটা। দেশের বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে বন্যা আক্রমণ চালিয়েছে। তারপরে আবার সেই ভয়ালো আগস্ট মাস সামনে। এখন মে মাসের পরে জুন মাস। জুন মাসে আপনার ঈদুল আজহা। তো হজ যাত্রীরা হজ করতে গেছেন। পরে পুরো জুন মাসটাই চলে যাবে মূলত ঈদুল আজহা এবং হজের আনুষ্ঠানিকতা নিয়ে মানুষজনকে ব্যস্ত থাকতে। জুলাই মাসে এবং আগস্ট মাসে প্রকৃতি খুব বিরূপ থাকবে এবং ওই সময়টাতে আমাদের দেশে অনেক রাজনৈতিক দুর্ঘটনা ঘটে এবং আমাদের দেশে এই যে নতুন যারা সরকার আসে তাদের প্রথমে একটা বছর খুব ক্রান্তিকাল যায়। এই এক বছর যারা টিকে থাকতে পারে তারা ২ বছর, ৩ বছর, ৫ বছর টিকতে পারে। আর যারা পারে না তারা এই ১ বছরের মাথায় তাদেরকে চলে যেতে হয়। অতীতের ইতিহাস তাই বলে। খন্দকার মোশতাকের সরকার ১ বছর টিকতে পারেনি। তো জাস্টিস সাত্তারের সরকার তারা ১ বছর, এরকম ১ বছর যদি তারা টিকতে পারতো তারাও এরশাদ সাহেবের মতো একটা ইতিহাস তৈরি করতে পারতো। 111 এর সরকারও কিন্তু ১ বছর টিকতে পারেনি এবং তারা রাতারাতি কয়েকবার ভুল পাল্টে তারপর শেষে জনগণের কাছে কমিটমেন্ট দিয়ে আমরা এই সময়ের মধ্যে চলে যাব সেই কথা বলে তারা কিন্তু নিজেদের পিঠ বাঁচিয়েছে। তো এই হলো আমাদের দেশে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আগস্ট মাস ২০২৫ সন পার করতে পারেন, সেপ্টেম্বর মাসটা তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে এই সরকার কতদিন থাকবেন এটা ইতিহাসের উপর নির্ভর করবে, পরিস্থিতির উপর নির্ভর করবে। কিন্তু এখন পর্যন্ত পুরো জিনিসগুলো সব এলোমেলো হয়ে গেল। তো সেই এলোমেলো অবস্থাতে আমরা যে রিকনসিলিয়েশন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছি বা রিকনসিলিয়েশনের কথা বলছি রাজনৈতিক দলগুলোকে একীভূত করার জন্য। তো এটা আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে অনেকে আমরা পৃথিবী বদলে দেওয়ার জন্য সংগ্রাম করি, লড়াই করি, যুদ্ধ করি। সবচেয়ে বড় কথা হলো যে পৃথিবীকে বদলানোর দরকার নেই। আপনি নিজেকে বদলান, আর নিজেকে বদলালে আপনি পরিবর্তিত একটা বিশ্বকে দেখতে পাবেন। তো এখন এই যে এই মুহূর্তে যত রকম সমস্যা কিন্তু যমুনা থেকে তৈরি হচ্ছে। সমস্যা কিন্তু সেক্রেটারিয়েট থেকে তৈরি হচ্ছে, উপদেষ্টাদের অফিস থেকে তৈরি হচ্ছে, উপদেষ্টাদের মস্তিষ্ক থেকে তৈরি হচ্ছে, আচরণ থেকে, ব্যক্তিত্ব থেকে তৈরি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গীজন যারা আছেন, আপনজন আছেন, তাদের চিন্তা চেতনা, মন এবং মানসিকতা থেকে তৈরি হচ্ছে এবং এখানে আসলে আমাদের একটা রিফাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস দরকার এবং সরকারও একটা রিকনসিলিয়েশন দরকার এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লক্ষ্য করার চেষ্টা করুন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে এখন সবাই হতাশ। আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। আমরা তাকে মনে করেছিলাম তিনি বিশ্বমানব। সারা দুনিয়া তাকে সম্মান করে। এখন আমরা বুঝতে পেরেছি যে সারা দুনিয়া তাকে যে সম্মান করেছে বলে আমরা দেখেছি এটা একটা ভাইব ছিল। ইট ওয়াজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট মেড বাই দ্য ওয়েস্টার্ন পাওয়ার অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যান্ড ওয়েস্টার্ন এজেন্সিস। তারা পশ্চিমা দেশগুলো এই আমাদের মতো তৃতীয় বিশ্বে কোনো একটি মানুষকে যখন ক্ষমতায় বসাতে চায় তখন তাদেরকে কেন্দ্র করে তারা একটা ভাইব তৈরি করে। যেভাবে মায়ানমারের সূচিকে তারা তৈরি করেছে, যেভাবে তারা দালাই লামাকে তৈরি করেছে, কিন্তু সব জায়গাতে এখন তারা যেমনভাবে ইউসুফ মালালা জাইকে তারা তৈরি করেছে, যেভাবে সালমান রুশদিকে তারা তৈরি করেছে, এরকম এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশ্বব্যাপী সুনাম এবং সুখ্যাতি, সেই সুনাম এবং সুখ্যাতিতে আমরা অবাক বিস্ময়ে তাকাতাম যে বাঙালিদের মধ্যে এরকম একজন মানুষ হতে পারে। এ তো অতীশ দীপঙ্করের চেয়ে বড়, তার চেয়ে বড় জ্ঞানী, এ তো বাংলাদেশের জগদীশচন্দ্র বসুর চাইতে বড় বিজ্ঞানী। এরকম বাঙালিতে আর কখনো হয়নি। পশ্চিমবঙ্গে
অমর্ত্য সেন নামক একজন বাঙালি, তিনিও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা অমর্ত্য সেনকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঞ্জাবির একটা পকেটও কখনো মনে করিনি। আমাদের কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সে প্রশান্ত মহাসাগরের মতো তার বিশালত্ব, আটলান্টিকের মতো তার ব্যাপ্তি, মহাকাশের মতো তার সেই রহস্যময়তা। কিন্তু যেই মুহূর্তে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন, আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে আরে, এ তো গ্রামীণ ব্যাংক, এ তো এনজিও, এ তো গ্রামীণ ফোন, এ তো গ্রামীণ ট্রাস্ট। তার বাইরে তার কোনো চিন্তা নেই। তিনি যেভাবে গ্রামীণ ফোন চালিয়েছেন, যেভাবে তিনি সারা দুনিয়াতে 3-0 থিওরি বলে মানুষের হাততালি নেওয়ার চেষ্টা করেছেন, যেভাবে সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেসের কথা বলে সারা মানুষের বাহাবা কুড়িয়েছেন। এবং আপনি জানেন যে এই পৃথিবীতে সবচেয়ে যারা সুন্দরভাবে গল্প বলতে পারেন, লিখতে পারেন, গল্প বলতে পারেন, তারাই বিখ্যাত। রবীন্দ্রনাথ, নজরুল, উইলিয়াম শেক্সপিয়ার, কিংবা ধরুন অন্য যারা আছে, উইলিয়াম সমারসেট মম, কিংবা ম্যাক্সিম গোর্কি, ট্রটস্কি, যত বিখ্যাত কবি, সাহিত্যিক, কিংবা মাইকেল অ্যাঞ্জেলো, কিংবা লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গগ, যারা আর্ট অ্যান্ড কালচার, স্ক্যাপচার করে সারা পৃথিবীকে চমকে দিয়েছেন, তারা কি করেছেন? একটা গল্প তৈরি করেছেন, রহস্য তৈরি করেছেন। দ্য ভিঞ্চি কোড, মানে লিওনার্দো দা ভিঞ্চি দ্য ভিঞ্চি কোড, যে তিনি যে ছবিটা এঁকেছেন, এটার পিছনে এই রংটা কেন দিলেন, এইভাবে কেন মোনালিসা হাসলো। তো এই যে রহস্য তৈরি করা, তারপরে এই যে সুন্দর করে গল্প বলা, কিংবা মানুষকে কল্পনার জগতে নিয়ে যাওয়া, সুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, বা সুরঞ্জনা সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সঙ্গে। তো এই যে বক্তব্যগুলো, এগুলো কি আমাদের কল্পনার জগৎকে উন্মুক্ত করে দেয়, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদেরকে একের পর এক গল্প শোনায়, কাহিনী শোনায়, এবং আমরা মুগ্ধ হয়ে অবাক বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে থাকি। যারা বড় বড় ধর্মপ্রচারক, আপনি মহাভারত বলেন, তারপরে জৈন ধর্ম বলেন, যে কোনো ধর্ম, সব ধর্মেরই, সেটা খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সুন্দর একটা গল্প রয়েছে। এবং সেই গল্প হলো আকাশকে ছাড়িয়ে মানুষের কল্পনার জগৎ যেখানে পৌঁছাতে পারে না, সেই গল্প তারা এই পৃথিবীতে এনে মানুষকে বিশ্বাস করিয়েছেন। সে আরশে আজিম বলেন, দেবতা বলেন, অ্যাপোলো বলেন, মানে যারা যত সুন্দরভাবে গল্প তৈরি করতে পেরেছেন, তারাই এই পৃথিবীতে একটা চমৎকার ধর্ম, ধর্মবৎ জাতি এবং গোষ্ঠী তৈরি করতে পেরেছেন। এরপর বড় বড় যারা বিজয়ী, যেমন আলেকজান্ডার, তারাও গল্প তৈরি করেছেন। আলেকজান্ডার, রামসিস দ্য সেকেন্ড, তুতেন খামেন, আমেনহোটেপ, বিখ্যাত বিখ্যাত ফেরাউন তারা, জুলিয়াস সেজার, এরা সবাই নিজেদেরকে দেবতার পুত্র, দেবতা, এবং অনেকে নিজেদেরকে স্বয়ং একেবারে খোদা, আল্লাহ বলে প্রচার করে ফেলেছেন। এবং লক্ষ লক্ষ তাদের জমানার কোটি কোটি মানুষ বিশ্বাস করতেন যে তিনি দেবতার পুত্র এবং তিনি আল্লাহ, বা তিনি যে গল্পটা বলছেন মানুষজনকে, সেই গল্পটা তারা বিশ্বাস করাতে পারার কারণেই একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি হলো তার গল্প বলা, তার গ্রামীণ ব্যাংকের যে থিওরি সারা বিশ্ব চমকিত হয়। সেই গ্রামীণ ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে দেখেন যে সেই গল্পটার বাস্তব ভিত্তি কতটুকু, কিংবা গ্রামীণ ব্যাংকের যে বিশ্বব্যাপী সুনাম সুখ্যাতি, সেই গ্রামীণ ব্যাংকের যে ব্যালেন্স, মানে যাকে ব্যালেন্স শিট দেখেন, যে তারা কত টাকা এ যাবৎকাল আয় করেছে, কত টাকায় ব্যয় করেছে, এবং এই দেশ জাতির কল্যাণের জন্য কত টাকা ট্যাক্স দিয়েছে। এবং আমাদের সবচেয়ে যে ছোট ব্যাংক, বাংলাদেশে একটা ছোট ব্যাংক, ধরুন বাংলাদেশ কমার্স ব্যাংক, এই কমার্স ব্যাংকের সঙ্গে বা বেসিক ব্যাংকের সঙ্গে গ্রামীণ ব্যাংকের তুলনা করা যায় কিনা। অথচ এইরকম একটা ব্যাংকে নিয়ে সারা পৃথিবী লাফাচ্ছে, আর আমরা তাদের পিছনে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে লাফাচ্ছি। কিন্তু যখনই তিনি সেই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, এখন এখানে তো গল্প হবে না, এখানে কবিতা হবে না, আলগা করগো খোপার বাঁধন হবে না, এখানে আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান। তো এই কথা শুনে কোনো প্রেমিকা ঘরে আসার পরে সে হয়তো 6 ঘন্টা না খেয়ে থাকতে পারে, তারপরে বলবে যে ওরে নজরুল, তোর ঝাঁকড়া চুলার গান হবে না, তাড়াতাড়ি আলু আন, কচু আন, মূলা আন, তারপরে চাল ডাল দিয়ে রান্না কর, তারপরে আমাকে খাওয়া, তারপরে গান শোনা। তো এখন আমাদের এই 3-0 থিওরি,
সোশ্যাল বিজনেস, ডক্টর মোহাম্মদ ইউনূস, এ সব কিছু শূন্য হয়ে যাচ্ছে মবের কাছে, শূন্য হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলার যাকে বলে অবনতির কাছে, শূন্য হয়ে যাচ্ছে বিশৃঙ্খলার কাছে, শূন্য হয়ে যাচ্ছে কর্মসংস্থান না হওয়ার কাছে, বেকারত্বের কাছে। তো এই যে অনার সৃষ্টি, এই অনার সৃষ্টি থেকে আমাদেরকে যদি বাঁচতে হয়, তাহলে এই মুহূর্তে সবচেয়ে বিকল্প যেটি দরকার সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিফাইন করা। তার চিন্তার মধ্যে, তার কর্মের মধ্যে, তার দৃষ্টিভঙ্গির মধ্যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এগুলো বাদ দিয়ে তার চিন্তা চেতনার মধ্যে একজন আকবরকে ঢুকিয়ে দেওয়া, একজন হযরত উমরকে ঢুকিয়ে দেওয়া, একজন আওরঙ্গজেবকে ঢুকিয়ে দেওয়া, একজন শায়েস্তা খানকে ঢুকিয়ে দেওয়া। এছাড়া আমাদের আসলে কোনো রক্ষা নাই। এর কারণ হলো আমি যেটা বলেছিলাম যে শেখ হাসিনা খুব খারাপ করছে। কিন্তু তার পতন অনিবার্য। কিন্তু তার পতনের পরে সময় ভালো হবে না। আবার একইভাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ কাজ করছেন। কিন্তু তার অবর্তমানে যে একটা পরিস্থিতি বা নতুন একটা মেরুকরণ হবে ক্ষমতার, এটা এখন যা কিছু আছে তার চেয়ে খারাপ হবে। তো এজন্য আসলে আমাদের সবারই উচিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিফাইন করা। তার মাথা থেকে টেনে হিঁচড়ে গ্রামীণ ব্যাংক বের করে দেওয়া। তার আশেপাশে যত গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের যত লোকজন আছে সবগুলোকে তাড়িয়ে দেওয়া। এভরিবডি। এবং বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই মিলে মানে যারা কোনো একবার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের ভবন পাড়া দিয়েছে, এই প্রত্যেকটা লোককে যমুনাতে নিষিদ্ধ করে দেওয়া। এবং তার আশেপাশে পলিটিক্যাল লোকদেরকে, নেতাদেরকে বসিয়ে দেওয়া। এবং উনার মানে যেহেতু মুরব্বী, বয়সী মানুষ, মানে তাকে একটা যাকে বলা হয় ঐক্যের প্রতীক হিসেবে চেষ্টা করা রাখা। যদি তিনি রিফাইন্ড হন ভালো, আর না হলে তো কিছু করার নাই। সেকেন্ড যে দিক সেটি হলো উনার যে উপদেষ্টা পরিষদ, এটা ইমিডিয়েটলি এটাকে রিশাফেল করা দরকার। এখানে রিকনসিলিয়েশন দরকার। এখানে যারা ইতিমধ্যে অযোগ্য প্রমাণিত হয়েছেন তাদেরকে বিদায় করা দরকার। যারা ইতিমধ্যে ক্রাইম করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। আর যাদের দ্বারা কোনো কিছু হচ্ছে না, খালি আনাকুম জানাকুম, আসছেন যাচ্ছেন, কেউ সুন্দরী কোটা, কেউ মহিলা কোটা, কেউ এনজিও কোটা, কেউ সেনাবাহিনীর কোটা, এই বিভিন্ন কোটায় যারা এসে এখানে শুধুমাত্র অফিসগুলো দখল করে আছেন, এদেরকে ইমিডিয়েটলি বাদ দিয়ে যারা পরিচালনা করতে পারেন তাদেরকে এনে যদি একটা শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, তাহলে সেটি ইচ্ছা করলে ভালো একটি নির্বাচনও করতে পারবে। ইচ্ছে করলে তারা যদি দেশ ভালোভাবে চালায়, তাহলে এখন যেভাবে ডিসেম্বর মাসে বা খুব ইমিডিয়েটলি বিএনপি নির্বাচন চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বিএনপি সেটা চাইবে না। বিএনপি এখন এই সরকারের অধীন নিজেদেরকে যেভাবে অনিরাপদ ভাবছে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং একটা অশনি সংকেত দেখতে পাচ্ছে। যদি সুশাসন থাকতো, ন্যায় বিচার থাকতো, যোগ্যতা থাকতো, তাহলে এটি হতো না। তো কাজেই আমরা যে সকল রিকনসিলিয়েশনের কথা বলছি, রিফাইন্ডের কথা বলছি, আওয়ামী লীগ, বিএনপি কাউকে রিফাইন্ড করার দরকার নেই, যেহেতু ক্ষমতার স্টিয়ারিংটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। তিনি যদি রিফাইন্ড হন আর তার যে সরকার, সেই সরকার যদি রিকনসিলিয়েট হয়, তাহলেই কেবলমাত্র এই জাতির ইমিডিয়েট মুক্তি সম্ভব। আদারওয়াইজ আমাদের একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে অনিশ্চয়তা নিয়ে, বিশৃঙ্খলা নিয়ে, হতাশা নিয়ে, বিপদ এবং বিপত্তি নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।